কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ৩২। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের ১০ম সম্মেলনে একটি রাজ্য কমিটি গঠিত হয় এবং কমরেড প্রমোদ দাশগুপ্ত সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটির সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হন। প্রমোদবাবু, হরেকৃষ্ণ কোঙার এবং অপর পার্টি নেতৃবর্গের জেলে থাকাকালীনই রাজ্য সম্পাদক মণ্ডলী গঠিত হয়, যে সম্পাদক মণ্ডলীতে প্রমোদবাবু, হরেকৃষ্ণ কোঙার ও অন্যান্য নেতারা ছিলেন। আমি বিভিন্ন রাজ্য থেকে সপ্তম পার্টি কংগ্রেসে আগত প্রতিনিধিদের স্বাগত জানাই এবং পার্টি কংগ্রেসের প্রাক্কালে পার্টি নেতাদের গ্রেপ্তারের আমি তীব্র নিন্দা করি। এ কে গোপালন পতাকা উত্তোলন করেন, শহীদ বেদিতে মাল্যদান করা হয়। অধিবেশনের কাজ পরিচালনার জন্য যে সভাপতি মণ্ডলী গঠিত হয় তাতে আমি অন্যতম একজন সদস্য ছিলাম। ভারতের কমিউনিস্ট পার্টির সপ্তম কংগ্রেস ৭ই নভেম্বর ১৯৬৪ শেষ হলো প্রকাশ্য অধিবেশনের পর। এই ঐতিহাসিক কংগ্রেসে যা হলো তার একটা বিবরণ এখানে দেওয়া হচ্ছে। তথ্যগুলি পার্টির রাজ্য কমিটি কর্তৃক প্রচারিত কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দলিল থেকে গ্রহণ করা হয়েছে। অনেক মহল থেকেই এই আশা করা হয়েছিল যে কংগ্রেসে আমরা গৃহবিবাদে বিভক্ত হয়ে যাব। এইসব মহল রটিয়ে বেড়াচ্ছিল যে কলকাতায় সমবেত প্রতিনিধিদের নাকি কোনো ব্যাপারে মিল নেই, একমাত্র ডাঙ্গে চক্রের প্রতি বিরোধিতা ছাড়া। কংগ্রেসের আলোচনা ও সিদ্ধান্ত সমূহ চূড়ান্তভাবে প্রমাণ করে দিয়েছে যে ভারতের কমিউনিস্ট পার্টির আশু ও ভবিষ্যৎ কর্তব্য কি হবে, এই উভয় ব্যাপারেই প্রতিনিধিদের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য মিল ছিল। প্রথমত, রাজনৈতিক ও সাংগঠনিক কর্তব্যাবলী সম্পর্কিত প্রস্তাবটি গৃহীত হয় সর্বজন সম্মতিতে। উক্ত প্রস্তাব গ্রহণের আগে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্টের উপর যে আলোচনা চলে তাতে দেখা যায় যে ডাঙ্গে চক্র কর্তৃক অনুসৃত সংশোধনবাদী কর্মনীতি ও সাংগঠনিক পদ্ধতি সম্পর্কে এবং তাদের সঙ্গে চূড়ান্ত সম্পর্ক ছেদ ও কমিউনিস্ট আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার আবশ্যকতা সম্পর্কে প্রতিনিধিদের মতৈক্য রয়েছে। কেবল তাই নয়, সেই সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন ও কমিউনিস্ট পার্টির উপস্থিত কর্তব্যাবলী সম্পর্কেও তাদের মধ্যে মতৈক্য রয়েছে। ৮ বছরেরও বেশি কাল ধরে কমিউনিস্ট পার্টির কোনো কর্মসূচি ছিল না, অর্থাৎ যে বুনিয়াদী দলিলের ওপর ভিত্তি করে কমিউনিস্ট পার্টি তার কাজকর্ম পরিচালনা করে সেই বুনিয়াদী দলিলটিই ছিল না। সপ্তম কংগ্রেস এই গুরুতর ত্রুটি কাটিয়ে ওঠে এবং সর্বসম্মতভাবে পার্টির কর্মসূচি গ্রহণ করে। যে খসড়া কর্মসূচিটি কংগ্রেসে আলোচনার জন্য উপস্থাপিত হয় সেটি ইতিপূর্বে ৬ মাসেরও বেশি সময় ধরে পার্টির সমস্ত স্তরে, ইউনিটে, তালুক, জেলা ও রাজ্য সম্মেলনগুলিতে গভীরভাবে আলোচিত হয়েছে। প্রতিনিধিরা এই সমস্ত সম্মেলন থেকেই নির্বাচিত হয়ে আসেন, আর এই কারণেই খসড়ার উপরে ৩ দিন ধরে আলোচনা চলে খুবই সুশৃঙ্খলভাবে। খসড়া কর্মসূচির আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি বেরিয়ে আসে সেটি হচ্ছে কর্মসূচির মৌল বক্তব্যগুলি সম্পর্কে সকলে একমত হয়েছিলেন। এইভাবে সমস্ত পার্টি কংগ্রেস থেকে গঠিত হলো রাজনৈতিকভাবে, কর্মসূচিগতভাবে এবং সংগঠনগতভাবে ঐক্যবদ্ধ এক পার্টি। এই বিষয়ে সন্দেহ নেই যে আগামী মাসগুলিতে যখন মতাদর্শগত প্রশ্নাবলী সম্পর্কে সুশৃঙ্খল আন্তঃপার্টি আলোচনা হবে তখন এই একই ধরনের মতৈক্যের প্রতিষ্ঠা ঘটবে। খসড়া কর্মসূচির যে সংশোধনী গৃহীত হয়েছে সেগুলির উদ্দেশ্য কেবল মূলগত সিদ্ধান্তগুলিকে সমৃদ্ধ ও সুস্পষ্ট করা বা সেগুলির প্রকাশভঙ্গিকে উন্নততর করা। খসড়া কর্মসূচির মূলগত সিদ্ধান্তগুলি পুরোপুরি অক্ষুণ্ণ থেকে গেছে। অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ঘটনা হলো সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাম্প্রতিক রদবদলের দ্বারা কংগ্রেস প্রভাবিত হয়নি। অবশ্য কিছু লোক এই ধরনের প্রচার চালাচ্ছিল। উল্টো এই অকাট্য ঘটনা থেকেই প্রমাণিত হয় যে কমিউনিস্ট পার্টি তার রাজনীতি ও কর্মসূচি নির্ধারণ করে স্বাধীনভাবে, আমাদের দেশের পরিস্থিতির নিজস্ব পর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে। বিজয়ওয়াড়ার পূর্ববর্তী কংগ্রেস অনুষ্ঠিত হবার সময় পার্টির সদস্য সংখ্যা ছিল ১,৭৬,০০০। বর্তমান কংগ্রেসে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যারা, তাদের মধ্যে ১,০৪,০০০ সদস্যের দ্বারা। ১৯৬৪ সালের এপ্রিল মাসে জাতীয় পরিষদের ৩২ জন সদস্য ডাঙ্গে চক্রকে অস্বীকার করার জন্য যে আবেদন জানিয়েছিলেন
তারপরে এই 1,04,000 জন সদস্য তাদের সদস্য পদ পুনর্নবীকরণ করেছেন। এই তথ্য থেকে চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে কলকাতা কংগ্রেসই যথার্থ কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করে। কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করার অধিকার ডাঙ্গে চক্রের নেই। এই পার্টি কংগ্রেসের নির্বাচিত কেন্দ্রীয় কমিটি কমরেড পি সুন্দরাইয়াকে সর্বসম্মতিক্রমে সর্বভারতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত করে। কংগ্রেসের সমাপ্তির পরে পার্টির সাধারণ সম্পাদক হিসাবে পি সুন্দরাইয়া যে বক্তব্য রেখেছিলেন তা থেকেই আমি উদ্ধৃতি দিচ্ছি। বিবৃতিটি প্রচার করা হয় 1964 সালের 14 নভেম্বর। নবনিযুক্ত কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে আরো বলা হয়েছিল, 29 অক্টোবর 1964 পশ্চিমবঙ্গ সরকার আমাদের 31 জন নেতৃস্থানীয় কমরেডকে গ্রেপ্তার করে এবং ভারত রক্ষা আইন অনুসারে আটক করে রাখে। স্পষ্টতই এই আক্রমণ চালানো হয় এই অভিসন্ধি নিয়ে যে কমিউনিস্ট পার্টি যেন নিজেকে সংহত করতে না পারে। কংগ্রেসের প্রতিনিধিগণ ও পশ্চিমবঙ্গের কমরেডরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। সরকারের এই প্ররোচনামূলক আক্রমণ এবং তার ফলে ব্যবস্থাদি এলোমেলো হয়ে যাওয়া সত্ত্বেও কংগ্রেস পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী সম্পন্ন হয়। সরকারি আক্রমণে এতটুকুও বিচলিত না হয়ে প্রতিনিধিগণ সংকল্প অনুসারে তাদের কর্তব্য সম্পাদন করেন, বিভিন্ন দলিল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। 7 তারিখে লক্ষাধিক নরনারীর সমাবেশ হয়। সেই সমাবেশে কংগ্রেসে গৃহীত আশু কর্তব্যাবলী ও পার্টির কর্মসূচি সম্পর্কে নেতাদের ভাষণ উপস্থিত মানুষেরা মন দিয়ে শোনেন। সেই সমাবেশই হলো আমাদের পার্টির উপরে সরকারের হামলার সর্বাপেক্ষা সমুচিত জবাব। সেদিন আর দূরে নেই যখন ডাঙ্গে চক্র কর্তৃক বিপথে চালিত হাজার হাজার সদস্য এবং যারা এতদিন নিষ্ক্রিয় হয়েছিলেন তারাও আবার কমিউনিস্ট পার্টিতে ফিরে আসবেন, আর ডাঙ্গে চক্র কেবল তাদের সাইনবোর্ডটি ছাড়া বাকি সবকিছুই হারাবে। 2 বছরেরও বেশি সময় ধরে সরকার আর তার সহযোগীরা আমাদের বিরুদ্ধে কুৎসা ও কলঙ্ক রটনার এক বিষাক্ত অভিযান চালিয়ে আসছে। আমাদের বিরুদ্ধে সরকার তীব্র দমন কার্য পরিচালনা করে চলেছে। এই সব কিছুরই উদ্দেশ্য হলো একটি, তা হলো একটি বৈপ্লবিক গণতান্ত্রিক বিরোধী দল, যে দল সরকারের জনবিরোধী নীতিগুলিকে চ্যালেঞ্জ করতে পারে, এমন একটি দলের বিকাশ ও বৃদ্ধির পথে বাধা দেওয়া। আর ডাঙ্গে চক্র পার্টির জীবনে অভূতপূর্ব বিপর্যয় সৃষ্টি করে সরকারের এই কর্মপ্রক্রিয়াকেই সাহায্য করেছে। এই সবকিছু সত্ত্বেও এবং এই সবকিছুর মধ্যেই পার্টির সদস্যবৃন্দের সংখ্যাগরিষ্ঠ অংশ সপ্তম কংগ্রেসের পেছনে সমবেত হন এবং এই কংগ্রেসকে সাফল্যমণ্ডিত করেন। এইসব পার্টি সদস্য এবং অগণিত নরনারী যারা স্থানীয় জেলা ও রাজ্য সম্মেলনগুলির এবং এই কংগ্রেসের সমাপ্তি দিবসের সভা শোভাযাত্রায় সামিল হয়েছিলেন, তারাই প্রমাণ করে দিয়েছেন যে কমিউনিস্ট পার্টির অগ্রগতিকে রুদ্ধ করার এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার সমস্ত অপচেষ্টাই ব্যর্থ হয়েছে কারণ এইসব অপচেষ্টার ভিত্তি হচ্ছে মিথ্যার আশ্রয়, আর কমিউনিস্ট পার্টির সমগ্র কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে মেহনতি জনগণ ও সমগ্রভাবে দেশের স্বার্থের প্রতি ঐকান্তিক নিষ্ঠা। আমরা দৃঢ়ভাবে এই আস্থা পোষণ করি যে কর্মসূচি ও রাজনৈতিক প্রস্তাবের হাতিয়ারে বলীয়ান আমাদের এই পার্টি ক্রমেই জনগণের আরো বিরাট অংশকে নিজের দিকে টেনে আনবে এবং ক্রমেই আরো বেশি শক্তি সঞ্চয় করবে। আগে একটা বিষয় উল্লেখ করা হয়নি, তা হলো কংগ্রেসের কাজ পরিচালনা করার জন্য যে সভাপতি মণ্ডলী গঠিত হয় তাতে আমি ছিলেন A.K. গোপালন ও নাগি রেড্ডি। নাগি রেড্ডি পরে নকশালদের নেতা হয়ে যান। পার্টির সপ্তম কংগ্রেসে 3 জন কন্ট্রোল কমিশনার সদস্য সহ 41 জনের কেন্দ্রীয় কমিটির প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 3 জন কন্ট্রোল কমিশনের সদস্য সহ 34 জনকে কংগ্রেসে নির্বাচিত করা হয়। বাকি 7টি পদ পরে পূর্ণ করার সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় কমিটি 9 জনের পলিট ব্যুরো নির্বাচিত করে। কমরেড পি সুন্দরাইয়া সর্বসম্মতিক্রমে পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সপ্তম কংগ্রেসে নবনির্বাচিত পার্টি নেতৃত্ব। কেন্দ্রীয় কমিটির সদস্যগণ: পশ্চিমবঙ্গ মুজফফর আহমেদ, প্রমোদ দাশগুপ্ত, হরেকৃষ্ণ কোঙার, জ্যোতি বসু। অন্ধ্রপ্রদেশ পি সুন্দরাইয়া, এম বাসাপ্পুন্নাইয়া, হনুমন্ত রাও, এন প্রসাদ রাও। কেরালা EMS নাম্বুদিরিপাদ, A.K. গোপালন, C.S. ক্যানারন, C.K. নায়ার, অচ্যুতানন্দন। পাঞ্জাব হরকিষেণ সিং সুরজিৎ, জগজিৎ সিং লায়ালপুরি। তামিলনাড়ু P. রামমূর্তি,
M.R. Venkatraman, Balasubramaniam, N. Shankaraya। আসাম অচিন্ত ভট্টাচার্য। জম্মু ও কাশ্মীর রামচন্দ্র শ্রফ। বিহার S.B. শ্রীবাস্তব। উত্তরপ্রদেশ শঙ্কর দয়াল তিওয়ারি, শিবকুমার মিশ্র। গুজরাট দিনকর মেহতা। কর্ণাটক M.A. উপাধ্যায়। ওড়িশা বনমালী দাস। মহারাষ্ট্র B.T. রন্দিবে, কোলহাতকর, পারুলেকর। কেন্দ্রীয় কন্ট্রোল কমিশন আব্দুল হালিম, ডক্টর ভাগ সিং, V. ভেঙ্কটরামন। পলিট ব্যুরোর সদস্যগণ P. সুন্দরাইয়া, E.M.S. নম্বুদিরিপাদ, P. রামমূর্তি, প্রমোদ দাশগুপ্ত, M. বাসাপ্পুনাইয়া, A.K. গোপালন, হরকিষেণ সিং সুরজিত, জ্যোতি বসু, B.T. রন্দিভে। মোট 9 জন। সপ্তম কংগ্রেসের অধিবেশনের শেষ দিন 7 নভেম্বর 1964 কংগ্রেস থেকে যে ঘোষণা করা হয় তার বিস্তারিত বয়ান এখানে আমি তুলে ধরছি। সপ্তম কংগ্রেসের ঘোষণা। ভারতের কমিউনিস্ট পার্টির সপ্তম কংগ্রেস এই ঘোষণা করছে যে কংগ্রেসের সমবেত প্রতিনিধিগণই ভারতের কমিউনিস্ট পার্টির সত্যকার প্রতিনিধি। ডাঙ্গে গ্রুপের নিজেদের ভারতের কমিউনিস্ট পার্টি বলবার কোনো অধিকার নেই। এই সপ্তম কংগ্রেসে যোগদানকারী 422 জন প্রতিনিধি সমগ্র দেশের মোট 1,04,421 জন সদস্যের প্রতিনিধিত্ব করেছেন। এই প্রতিনিধিগণ পার্টির ষষ্ঠ কংগ্রেসের সময়কার মোট সদস্য তালিকার 60% সদস্যের প্রতিনিধিত্ব করেন। এই কংগ্রেসের পূর্বে আঞ্চলিক, জেলা ও প্রাদেশিক পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই কংগ্রেসের পূর্বে স্ক্রুটিনি করে দেখা গেছে যে 19টি রাজ্যের 14টিতে যেখানে পূর্বে পার্টির অস্তিত্ব ছিল এবং সক্রিয় ছিল, সেখানকার সংখ্যাগরিষ্ঠ পার্টি সদস্যরা জাতীয় পরিষদের 32 জন সভ্যের আহ্বানে সাড়া দিয়েছেন। কট্টর সংশোধনবাদী ও শ্রেণী সহযোগিতাকামী এবং সংগঠনের ভেতর ঐক্যনাশক ডাঙ্গে গ্রুপের নেতৃত্বে যে সভায় উক্ত 32 জন সভ্য অস্বীকার করেছিলেন, সেই সভায় অনুপস্থিত জাতীয় পরিষদের আরো 9 জন সভ্য উত্তরকালে উক্ত 32 জনের সিদ্ধান্ত সমর্থন করেছেন। এই কংগ্রেস এই বিষয়ে জ্ঞাত আছে যে যে সকল পার্টি সদস্য আমাদের আহ্বানে সাড়া দেননি তাদের বড় রকমের একটি অংশ নিজেদের ডাঙ্গে গ্রুপের সদস্য তালিকাভুক্ত করেননি। এই কংগ্রেস এই বিষয়ে দৃঢ় মত পোষণ করে যে যারা ডাঙ্গে গ্রুপের সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্ত রয়েছেন তাদের মধ্যে পুনর্চিন্তা ঘটবে। ডাঙ্গে গ্রুপ অনুসৃত বুর্জোয়া সংস্কারবাদী নীতিগুলি এবং সংগঠনের ভেতর ঐক্যনাশক কার্যকলাপের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল, এই কংগ্রেসে তার প্রথম স্তরের সমাপ্তি ঘটল। 1967 সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রতীক প্রাপ্তির স্বার্থে আমরা পার্টির নামকরণ করি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। তারপর থেকে আমাদের পার্টি এই নামেই পরিচিত হয়।